তিনটে জল এদের মধ্যে পার্থক্যটা কি, কেন এরা আলাদা? এই অণুর কণাগুলো তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেবো না, এইভাবে জাপতে থাকে। চিরদিনই তুমি যে আমার সিনেমা দেখেছিস, যে রাহুল মারা গেল কিছুদিন আগে, ওই রাহুলের প্রথম সিনেমা ছিল চিরদিনই তুমি যে আমার। ওর লাস্ট সিনে যেভাবে নায়ক নায়িকাকে জাপতে থাকে, সেইভাবে আসলে ক্যাটায়ন আর অ্যানায়নগুলো জাপতে থাকে। তোমরা বলতে পারো স্যার নুন কোথায়? এই দেখো নুন ঢেললাম, তোমাদের সামনেই ঢেলছি, কিন্তু এই নুনটা ঢেলার পর আমরা যখন এটাকে মিক্সচার করে দিচ্ছি, তখন কিন্তু এটা আর আলাদা করে বোঝা যাচ্ছে না, কিন্তু এর মধ্যে কি কি আছে? নুন আর জল আছে। কোনটা হচ্ছে প্রকৃত, কোনটা কোলয়েডীয়, কোনটা প্রলম্বন? এটা প্রকৃত নুন জল বা চিনি জল। কেন প্রকৃত আসছি বলছি। এটা কোলয়েডীয়। কেন কোলয়েডীয় দুধ আমি বলছি। এবং এটা বালি মিশে গেছে জলে, থিতিয়ে গেছে তলে, এটা প্রলম্বন। এটা কেন প্রলম্বন আমরা বলছি। কিন্তু দ্রাবক এই জল, বালি যেটা মেশানো হচ্ছে সেটা দ্রাব্য, আর যার মধ্যে মেশানো হচ্ছে সেটাকে কি বলছি? দ্রাবক। তোমরা যারা যারা আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে চলেছো, তাদের আগুন লাগতে চলেছে, এটুকু কথা দিলাম। আরে স্যার কি এত ভাবছেন? আরে ভাবছি না, দেখছি এই যে তিনটে জল এদের মধ্যে পার্থক্যটা কি, এই তো কেন এরা আলাদা? একটা তো সাদা, এটা তো বোঝাই যাচ্ছে দুধ। এর মধ্যে কি আছে? বালি আছে। কিন্তু এর মধ্যে কি আছে? কিছুই বোঝা যাচ্ছে না, শুধু জল। আচ্ছা, এই প্রত্যেকটা যে জল, এরা প্রত্যেকে তো আলাদা আলাদা, এদের ধর্মগুলো কি, বা এরা কি আসলে? এদের প্রত্যেকটাকে বলা হয় দ্রবণ। কি বলা হয়? দ্রবণ। আর আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়তে চলেছি, সেই চ্যাপ্টারের নাম দ্রবণ। হাই এভরিওয়ান, ক্লাস 9 সকলকে স্বাগত। আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, আজকে আমরা পড়তে চলেছি ভৌত বিজ্ঞানের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের নাম দ্রবণ বা সলিউশন। এই দ্রবণ বা সলিউশন আজকে আমরা একেবারে দারুণ করে শিখব। আমরা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ডিটেইলে পড়াশুনো করব। এই চ্যাপ্টারটি শুধুমাত্র মুখস্থ করার চ্যাপ্টার নয়, এই চ্যাপ্টারটি বোঝার চ্যাপ্টার, এই চ্যাপ্টারটি প্র্যাকটিক্যাল করার চ্যাপ্টার, এবং তারপর অবভিয়াসলি বুঝে পড়ার চ্যাপ্টার। তোমরা যারা যারা আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে চলেছো, তাদের আগুন লাগতে চলেছে, এটুকু কথা দিলাম। দ্রবণের পার্ট 1, চলো লেটস স্টার্ট। আমাদের হাতে তিনটে বোতল, এই গ্লাস আছে। এই তিনটে গ্লাসের প্রত্যেকটিতে কি কি আছে সেগুলো আমরা বলবো, এবং কেন এই গ্লাসগুলো এনেছি, কেন নুনের বোতল, কেন বালি, কেন আমাদের ছোটবেলার ইমোশন চক, এই সব কিছু কেন, এই সব কিছু আমরা বিস্তারিত ব্যাখ্যা করব। তো চলো লেটস স্টার্ট, আমরা শুরু করে দিই আমাদের ক্লাস। আচ্ছা, দ্রবণ, এটা পড়ার আগে আমাদের একটু ছোট্ট ধারণা রাখতে হবে মিশ্রণ সম্পর্কে, বা মিশ্রণ কি। এই প্রত্যেকটা যে গ্লাস আছে, এই প্রত্যেকটা গ্লাসে কিন্তু কোনো একটা কিছু নেই, দুটো করে কোনো কিছুকে মেশানো হয়েছে। এই যে একাধিক বস্তু মিশিয়ে দেওয়া হচ্ছে, এটাকেই আমরা আসলে দ্রবণ বলে থাকি। ডিটেলে পড়বো, একদম পার্ট টু পার্ট, ধীরে ধীরে আমরা এগিয়ে যাই। তোমাদের রুটিন এখানে দেওয়া আছে, বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন নেই, তোমরা দেখে নেবে। আর তোমাদের প্রতিটা ক্লাস নোট এসওই বাংলা অ্যাপে ফ্রি কন্টেন্ট সেকশনে আপলোড হচ্ছে, কিভাবে করতে হয় বারবার বলেছি, সেটা দেখে নেবে। আজকে আমরা কি কি পড়তে চলেছি, টপিক টু বি কভার্ড। আজকে আমরা পড়তে চলেছি মিশ্রণ সম্পর্কে সমস্ত খুঁটিনাটি। দ্রবণ কাকে বলে, দ্রবণের প্রকারভেদ, জলের মধ্যে ক্ষুদ্র আয়ন ও অণু বা বৃহৎ অণুর দ্রবীভবন, বিভিন্ন প্রকার কলয়েডীয় দ্রবণ, ইমালশন বা অবদ্রবকারক, এইটুকু আজকে আমরা পড়তে চলেছি। দ্রাব্যতা থেকে 6, 7, 8, 9 এটা আমরা নেক্সট ক্লাসে, অর্থাৎ সেকেন্ড পার্ট 2তে পড়বো। তাহলে আমরা পার্ট 1-এ কি কি পড়তে চলেছি, এখান থেকে এতটা আমরা পড়তে চলেছি পার্ট 1। তাহলে শুরু করা যাক আর বেশি দেরি না করে। সর্বপ্রথম মিশ্রণ কাকে বলে? দুই বা ততোধিক পদার্থ, সেটা মৌলিক বা যৌগিক যে কোনো উপাদানই হতে পারে, যে কোনো অনুপাতে একসঙ্গে যদি মেশায়, তাহলে তাদের নিজেদের যে ধর্ম, বিশেষত রাসায়নিক ধর্ম, সেটা বজায় রেখে পরস্পর পাশাপাশি অবস্থান করে, কোনো রাসায়নিক বিক্রিয়া না ঘটিয়ে, তবে তৈরি হওয়া সেই পদার্থকে মিশ্রণ বলে। আমাদের এই যে তিনটে গ্লাস আছে, এদের প্রত্যেকটিতে কিন্তু একাধিক পদার্থ মিশ্রিত করা আছে, এবং এরা প্রত্যেকটি এক একটা মিশ্রণ, এবং এরা প্রত্যেকটি কিন্তু শুধুমাত্র তরল নয়, তরলের সাথে কঠিন হতে পারে, তরলের সাথে গ্যাসীয় হতে পারে, আমরা সবকিছু ডিটেলসে বলছি। আচ্ছা, উদাহরণ দেখো, বাতাসে বিভিন্ন গ্যাস মিশে থাকে, আবার জলের মধ্যে বালি বা নুন মেশালে মিশ্রণ তৈরি হয়। এই যে বাতাস, এখানে যে গ্যাস মিশে থাকছে সেটাও একটা মিশ্রণ, গ্যাস। আবার জলের মধ্যে বালি বা নুন যদি আমরা মেশাই, সেটাও একটা মিশ্রণ।
এবং তাছাড়া এই দুধ এটাও কিন্তু একটা মিশ্রণ, আর বাকি সমস্ত কিছু আমরা একাধিক পদার্থ মেশালেই সেটাকে মিশ্রণ বলবো। আচ্ছা, মিশ্রণ হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য স্যাটিসফাই করতে হয়? 2 বা ততোধিক উপাদান একসঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরি করার সময় মূলত নিচের বৈশিষ্ট্যগুলো দেখা যায়। কি কি সেটা? সর্বপ্রথম, নির্দিষ্ট অনুপাতের অভাব, অর্থাৎ মিশ্রণে কিন্তু উপাদানগুলো যে কোনো অনুপাতে মিশতে পারে, যে কোনো অনুপাতে, কোনো নির্দিষ্ট অনুপাতে মিশ্রণ মিশবে এটা বলা নেই, কোনো নির্দিষ্ট অনুপাতে মিশবে এটা বলা নেই, এদের কোনো নির্দিষ্ট ভর অনুপাতে যুক্ত হওয়ার বাধ্যবাধকতা থাকে না। যেমন শরবতে চিনির পরিমাণ কম বা বেশি দুটোই হতে পারে। নিজস্ব ধর্ম বজায় রাখা মিশ্রণ তৈরি হলে উপাদানগুলি তাদের নিজস্ব ভৌত এবং রাসায়নিক ধর্ম হারিয়ে ফেলে না। মিশ্রণের মধ্যে প্রত্যেকটি উপাদান নিজের অস্তিত্ব বজায় রাখে। রাসায়নিক বিক্রিয়া না হওয়া, উপাদানগুলি মেশানোর সময় কোনো নতুন রাসায়নিক বন্ধন তৈরি হয় না। ভৌত ধর্মের পরিবর্তন হতে পারে কিন্তু রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন ঘটে না, রাসায়নিক ধর্ম তৈরি হয় না, কোনো নতুন পদার্থ উৎপন্ন হয় না, সম্পূর্ণ ভৌত পরিবর্তন। সহজে পৃথক করা যায় কোনো জটিল রাসায়নিক পদ্ধতি ছাড়াই, সাধারণত ভৌত উপায়ে যেমন ছাঁকন, বাষ্পীভবন, ঊর্ধ্বপাতন বা চুম্বক দ্বারা মিশ্রণের উপাদানগুলিকে আলাদা করা যায়। উষ্ণতা ও গলনাঙ্কের পরিবর্তন মিশ্রণের উপাদানগুলি অনুপাত নির্দিষ্ট যেহেতু নেই, তাই এদের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক থাকে না। এটি উপাদানগুলির পরিমাণের উপর নির্ভর করে বা পরিবর্তিত হয়, আর শক্তির পরিবর্তন হয় না। তো এই হলো মিশ্রণের বৈশিষ্ট্য। এইবার আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে মিশ্রণের প্রকারভেদ। মিশ্রণ প্রধানত 2 প্রকার। কি কি? একটা সমসত্ব, একটা অসমসত্ব। স্যার, সমসত্ব মিশ্রণ কাকে বলে? যেখানে মিশ্রণের সব অংশের গঠন ও উপাদান একেবারে সমান। এই যে আমরা এটা মিশিয়েছি না, এটা খালি চোখে দেখলে শুধু জল মনে হচ্ছে, এটা আসলে নুন জল। তোমরা বলতে পারো স্যার নুন কোথায়? এই দেখো নুন ঢেললাম, তোমাদের সামনেই ঢেলছি, কিন্তু এই নুনটা ঢেলার পর আমরা যখন এটাকে মিক্সচার করে দিচ্ছি তখন কিন্তু এটা আর আলাদা করে বোঝা যাচ্ছে না, কিন্তু এর মধ্যে কি কি আছে? নুন আর জল আছে। দেখো প্রত্যেকটা অংশে সমানভাবে নুনটা জলের মধ্যে ছড়িয়ে পড়েছে। তাহলে এই যে মিশ্রণটা, এই মিশ্রণটাকে কি বলবো? সমসত্ব মিশ্রণ। হয় বিকজ এই প্রত্যেকটা অংশে নুন আর জল সমান অনুপাতে ছড়িয়ে পড়েছে। তাহলে সেটাকে আমরা কি বলবো? সমসত্ব মিশ্রণ। এর উদাহরণ কি? নুন জলের মিশ্রণ, চিনির শরবত, বাতাস। কিন্তু অসমসত্ব মিশ্রণ কি? স্যার, অসমসত্ব মিশ্রণ যেখানে মিশ্রণের বিভিন্ন অংশের গঠন ও উপাদান আলাদা হয় এবং উপাদানগুলিকে সহজেই আলাদা করে চেনা যায়। খুব সহজ একটা উদাহরণ হলো মুড়ি চানাচুর। আমরা প্রত্যেকেই সকাল সন্ধে মুড়ি চানাচুর খাই। তো মুড়ি চানাচুর একটা খুব ভালো উদাহরণ। মিশছে কিন্তু মিশে যাচ্ছে না। মুড়ি এবং চানাচুর দুটোরই কিন্তু ধর্ম আলাদা, দুটোই কিন্তু উপাদানগুলো আলাদা আলাদা করে আমরা, গঠনও আলাদা আলাদা করে আমরা আলাদা করতে পারছি। এটা যত সহজে আলাদা করা যায়, এটা কিন্তু তত সহজে আলাদা করা যায় না। এই দেখো এখানে একটা উদাহরণ তোমরা যদি দিতে বলো, জল আর বালির মিশ্রণ। ও স্যার, এই চামচটা তুলে নিয়ে আপনি যদি এইভাবে গুলে দেন তাহলে কি নুন আর জলের মতো ছড়িয়ে পড়বে না? স্যার, নুন আর জলের মতো ছড়িয়ে পড়বে না? সব জায়গায় তো সমান হয়ে গেল। দেখো তো, একটু দেখো, একটুখানি এটা রেখে দিলেই কি হচ্ছে? ও স্যার কি হচ্ছে? ম্যাজিক হ্যাপেন্ড। কি হচ্ছে? আরে ভাই, বালি নিচে চলে যাচ্ছে। এখানে নুন নিচে গেছিল, দেখতে পেয়েছো? নুন নিচে গেছে না, নুন তো কোনো নিচে নেই। স্যার কিন্তু বালি তো নিচে জমে যাচ্ছে, তাহলে আলাদা করা যাচ্ছে স্যার খুব সহজেই। তাহলে এটা কি? অসমসত্ব মিশ্রণ। এটা কি? অসমসত্ব। তাহলে অসমসত্ব মিশ্রণ আর সমসত্ব মিশ্রণের পার্থক্য তোমরা বুঝতে পারলে এবং ডিটেল প্র্যাকটিক্যাল ওয়েতে বুঝতে পারলে। এইবার আমরা চলে যাব মিশ্রণের উপাদান আমরা কিভাবে পৃথকীকরণ করব সেটা একটু পড়ে নিই। এটা জাস্ট থিওরি আমরা পড়ে নেব। মিশ্রণে উপস্থিত উপাদানগুলি নিজেদের রাসায়নিক ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তাই উপাদানগুলি ভৌত ধর্মের পার্থক্যের উপর ভিত্তি করে সহজ ভৌত উপায়ে আলাদা করা যায়। যেহেতু রাসায়নিক ধর্মের পরিবর্তন হচ্ছে না, তাই ভৌত ধর্মের যে পার্থক্য তার উপর ভিত্তি করে আলাদা করা যাচ্ছে। ভৌত ধর্ম কোনগুলো? দ্রাব্যতা, ঘনত্ব, স্ফুটনাঙ্ক, চৌম্বক ধর্ম, এগুলোর উপর ডিপেন্ড করে এটাকে আলাদা করা যাচ্ছে। এবার আমরা আসল জায়গায় আসি। আজকের চ্যাপ্টারটা শুরু হচ্ছে দ্রবণ থেকে। স্যার, দ্রবণ কাকে বলে? 2 বা ততোধিক পদার্থ, কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে। কঠিন তরল গ্যাসীয়, এরকম 2 বা ততোধিক পদার্থ যদি আমরা মেশাই এবং সেই মিশ্রণটা একটা সমসত্ব মিশ্রণ তৈরি করে। এখানে কন্ট্রোভার্সি আছে। স্যার, শুধুই কি সমসত্ব মিশ্রণ তৈরি করে? না, আমরা দ্রবণের যে প্রকারভেদ পড়ব সেখানে দেখব যে শুধু সমসত্ব মিশ্রণ তৈরি করে না। দ্রবণের প্রকারভেদে আমরা কিন্তু দেখব যে সেখানে অসমসত্ব মিশ্রণও তৈরি করে। কিন্তু আমাদের ডেফিনেশনে সমসত্ব দেওয়া আছে, এটা লিখলে ভুল হবে না, কিন্তু এটা
কমপ্লিটলি ঠিকও নয়। ঠিক আছে, দুই বা ততোধিক পদার্থকে মেশালে যদি একটি সমষ্মাত্ম মিশ্রণ উৎপন্ন হয় এবং ওই মিশ্রণের উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ যদি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন করা সম্ভব হয়, তাহলে তাকে কি বলবো? দ্রবণ। এবার এই দ্রবণের কটা অংশ? স্যার দ্রবণের দুটো অংশ। কি কি স্যার? একটা দ্রাব্য আর একটা দ্রাবক। স্যার দ্রাব্য কি আর দ্রাবক কি? দ্রাব্য হলো এই যে বালি, এটা দ্রাব্য, কিন্তু দ্রাবক এই জল। বালি যেটা মেশানো হচ্ছে সেটা দ্রাব্য, আর যার মধ্যে মেশানো হচ্ছে সেটাকে কি বলছি? দ্রাবক বলছি। তাহলে দ্রাব্য আর দ্রাবকের মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারলে। দ্রাব্য দেখো, কোন দ্রবণে যে উপাদানটি কম পরিমাণে থাকে, বালি আর জলের মধ্যে কে কম পরিমাণে আছে, কে বেশি পরিমাণে আছে? অবভিয়াসলি জল বেশি আছে, বালি কম আছে। তাহলে যে কম পরিমাণে থাকবে তাকে, বা যে অন্য পদার্থের মধ্যে দ্রবীভূত হবে বা গলে যাবে, তাকে কি বলবো? দ্রাব্য। এবার গলে যেতেও পারে, নাও যেতে পারে। এখানে যেমন নুনটা গলে গেছে, এখানে কিন্তু বালিটা গলেনি, বালিটা নিচে আছে। তাহলে গলে যেতে পারে বা নাও যেতে পারে, সম্পূর্ণরূপে গলে যায় বলা যায় না, কিন্তু দ্রবীভূত হবে, কিন্তু দ্রবীভূত হবে। তাহলে তাকে কি বলছি? দ্রাব্য বলছি। স্যার দ্রাব্যের ভৌত অবস্থা, দ্রাব্য কঠিন হয় যেমন নুন চিনি, দ্রাব্য তরল হয় যেমন অ্যালকোহল, দ্রাব্য গ্যাসীয় হতে পারে। তোমাদেরকে একটা উদাহরণ আমি দিতে পারতাম, যদি একটা স্প্রাইটের বোতল আমার হাতে থাকতো। স্প্রাইট এনেছিলাম আগের দিন ক্লাস বানাবো বলে, কিন্তু ক্লাস বানানো হয়নি বলে খেয়ে নিয়েছি। তো বিষয় হচ্ছে যে এখনো দুধটা সামনে আছে, খেতে ইচ্ছা হচ্ছে, থাক খাবো না দুধটা, আগে বলি কি জিনিস তোমাদেরকে একটুখানি বলি। যে স্প্রাইটের বোতলে তোমরা দেখবে বোতলটাকে এরকম ঝাঁকাবে, তারপর ডালাটা খুলবে, ফকাস করে একদম পুরো স্প্রে হয়ে তোমার গায়ে ছড়িয়ে পড়বে। স্যার কি? আসলে ওই বোতলের মধ্যে কার্বন ডাইঅক্সাইডকে চেপে ঢুকিয়ে দেওয়া হয়েছে। স্যার কার্বন ডাইঅক্সাইড কি? গ্যাসীয়। তাহলে গ্যাসকে চেপে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেটা বেরিয়ে যাচ্ছে, ফ্লো ওভারফ্লো হচ্ছে। তাহলে আমরা দ্রাব্যকে কঠিন পেলাম, যেটা হচ্ছে তোমার ধরো এই বালির কণাগুলো কঠিন। স্যার তরল পেলাম, আমরা কঠিন পেলাম, আমরা তরল পেলাম, আমরা গ্যাসীয় পেতে পারি। ঠিক আছে, যেমন এই কার্বন ডাইঅক্সাইড। ওকে, উদাহরণ, চিনির শরবতে চিনি হলো দ্রাব্য, চিনির শরবত বা নুনের শরবত, সেখানে চিনি দ্রাব্য, সেটা কি? কঠিন। চিনির কণাগুলো কি? কঠিন। তাহলে কঠিন তরল হতে পারে, তরল তরল হতে পারে, এবং তরল গ্যাসীয় হতে পারে। স্যার দ্রাবক কি? কোন দ্রবণে যে উপাদানটি বেশি পরিমাণে থাকে বা যা অন্য পদার্থকে নিজের মধ্যে দ্রবীভূত করে গলিয়ে নেয় তাকে দ্রাবক বলে। জল অবভিয়াসলি, তরলের মধ্যে জল, জল কি করছে? গলিয়ে নিচ্ছে অন্য পদার্থকে, তাহলে সেটাকেই আমরা কি বলছি? দ্রাবক। ভৌত অবস্থা, সাধারণত দ্রাবক তরল প্রকৃতির হয়, দ্রবণের চূড়ান্ত ভৌত অবস্থা নির্ধারণ করে। ইউনিভার্সাল সলভেন্ট, জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ এটি অধিকাংশ পদার্থকে নিজেদের মধ্যে দ্রবীভূত করতে পারে। তাহলে সার্বজনীন দ্রাবক, এখান থেকে প্রশ্ন আসে, সার্বজনীন দ্রাবকের নাম কি? উত্তর জল। একদম সহজ, জলের মতো সহজ, কিন্তু না পড়লে কি? জলের মতো সহজ, কিন্তু না পড়লে একেবারেই অনেকটাই কঠিন। উদাহরণ, চিনির শরবতে জল হলো দ্রাবক কারণ এটি বেশি পরিমাণে থাকে। এটা তো আর বারবার করে বলার কিছু নেই। দ্রবণের প্রকারভেদ, দ্রবণকে আমরা ক ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। এটাই এতক্ষণ ধরে বলছিলাম যে এই 3টে গ্লাসের মর্মার্থ বোঝাবো তোমাদেরকে। কেন? এই 3টে গ্লাস আসলে 3টে দ্রবণকে ইন্ডিকেট করে। স্যার দ্রবণের মধ্যে সর্বপ্রথম যে দ্রবণটা পড়বো সেটা প্রকৃত দ্রবণ। স্যার এই 3টে গ্লাসের মধ্যে কোনটা প্রকৃত দ্রবণ আপনি বলতে পারবেন? এই যে নুন জল বা চিনি জল, এটা প্রকৃত দ্রবণ। স্যার কোলয়েডীয় দ্রবণ কোনটা? এই যে দুধ, এটা কোলয়েডীয় দ্রবণ, এটা কোলয়েডীয় দ্রবণ। স্যার বালি, এটা কি? এটা প্রলম্বন। আরেকবার বলবো, তাহলে এই 3টে দ্রবণের মধ্যে কোনটা হচ্ছে প্রকৃত, কোনটা কোলয়েডীয়, কোনটা প্রলম্বন? এটা প্রকৃত, নুন জল বা চিনি জল। কেন প্রকৃত? আসছি বলছি। এটা কোলয়েডীয়, কেন কোলয়েডীয়? দুধ, আমি বলছি। এবং এটা বালি মিশে গেছে জলে, থিতিয়ে গেছে তলে, এটা প্রলম্বন। এটা কেন প্রলম্বন আমরা বলছি। প্রত্যেকটা জিনিস নিয়ে ডিটেলসে আসছি, কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে। চল শুরু করি। প্রকৃত দ্রবণ। প্রকৃত দ্রবণ, প্রকৃত দ্রবণ কাকে বলে? যখন কোনো দ্রাবক পদার্থের মধ্যে দ্রাব্যের কণাগুলি, যখন কোনো দ্রাবক পদার্থের মধ্যে দ্রাব্যের কণাগুলি অতি ক্ষুদ্র আকারে ভেঙে গিয়ে চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে, একটি স্বচ্ছ সমসত্ব এবং স্থায়ী মিশ্রণ তৈরি করে, তাকে প্রকৃত দ্রবণ বলে। এই যে এইবার দেখো, নুন জল বা চিনি জল কি করছে? যখন কোনো দ্রাবকের পদার্থের মধ্যে দ্রাব্যের কণাগুলো, এই যে নুন, দ্রাব্যের কণা, এই দ্রাব্যের কণাগুলো কি হচ্ছে? দ্রাব্যের কণাগুলো
একেবারে অতি সূক্ষ্ম আকারে ভেঙে গিয়ে চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ছে তাকে কি বলছি? প্রকৃত দ্রবণ বলছি। চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ছে তাকে কি বলছি? প্রকৃত দ্রবণ বলছি। যেমন চিনির শরবত, জলের মধ্যে চিনি সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে প্রকৃত দ্রবণ তৈরি করে। প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্য কি স্যার? প্রকৃত দ্রবণ প্রথমত আমরা এখানেই এই ডেফিনেশনের মধ্যে অ্যাকচুয়ালি অনেকগুলো বৈশিষ্ট্য তোমরা অলরেডি পড়ে ফেলেছো। ডেফিনেশনের মধ্যে কি কি বৈশিষ্ট্য পড়ে ফেলেছো? প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্যের মধ্যে সর্বপ্রথম আসি সমসত্ব মিশ্রণ। হ্যাঁ, অবভিয়াসলি প্রকৃত দ্রবণ তো সমসত্ব। সমসত্ব কেন? কেন সমানভাবে ছড়িয়ে পড়ছে। এই দ্রবণের সব অংশের গঠন, ঘনত্ব, স্বাদ, গুণাগুণ একেবারে একই রকম বা সমান হয়। স্বচ্ছতা, প্রকৃত দ্রবণ সম্পূর্ণ স্বচ্ছ হয়, অর্থাৎ এই দ্রবণের মধ্য দিয়ে আলো সহজেই যাতায়াত করতে পারে। আমাদের কাছে আলো নেই, আমি লেজার লাইট খুঁজছিলাম ক্লাসটা শুরু করার আগে, কিন্তু পাইনি। দুর্ভাগ্যবশত বলো বা সৌভাগ্যবশত বলো, এই যে দ্রবণ আছে প্রকৃত দ্রবণ, এর মধ্যে আমি যদি আলো পাঠাই, আলো খুব সহজে যাতায়াত করতে পারবে, তার কারণ এর মাঝখানে কোনো বিভেদ নেই। আলো খুব সহজে যাতায়াত করতে পারবে। কিন্তু সবার ক্ষেত্রে কি পারবে? স্যার, এই যে দুধের মধ্যে আলো পাঠালে আলো কি খুব সহজে যাতায়াত করতে পারবে? বা বালির মধ্যে আলো পাঠালে আলো কি এক পার থেকে আরেক পারে যেতে পারবে? সেটা আসছি, আমরা কথা বলছি প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্যের মধ্যে। তাহলে স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রকৃত দ্রবণ তুমি দেখো না, এই তিনটে গ্লাসের মধ্যে এটাই তো সবচেয়ে বেশি স্বচ্ছ, তাই না? স্বচ্ছ মানে পরিষ্কার। ওকে, স্থায়িত্ব মানে কতক্ষণ স্থায়ী হচ্ছে ব্যাপারটা। স্থায়িত্ব, এটি একটি অত্যন্ত স্থায়ী মিশ্রণ। দ্রবণটিকে দীর্ঘক্ষণ স্থিরভাবে রেখে দিলেও দ্রাব্যের কণাগুলো কখনোই নিচে থিতিয়ে পড়ে না। দেখো, এই যে মিশে গেছে, যে গেছে যাক, যে গেছে তা যাক, এই যে মিশে গেছে না, এই মিশে যাওয়ার পর কিন্তু আর এই নুনগুলো থিতিয়ে পড়ছে না, নুনগুলো থিতিয়ে পড়ছে না। কিন্তু তুমি যদি এইটাকে দেখো, তুমি যদি এটাকে দেখো, তুমি যদি দেখো বালি কিন্তু একটা সময় পর গিয়ে থিতিয়ে পড়ছে। বালি একটা সময় পর গিয়ে কি হচ্ছে? থিতিয়ে পড়ছে। তাহলে নুন থিতিয়ে পড়ছে না, কিন্তু বালি থিতিয়ে পড়ছে। ওকে স্যার, চলো, হাম তো ঘর বালি, হামারা সাথে বালি। চলো, তাহলে এই হলো ব্যাপার। এরপর কোলয়েডীয় দ্রবণ কাকে বলবো? কোলয়েডীয় দ্রবণ, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কোলয়েডীয় দ্রবণ? যখন কোনো দ্রাবক, মানে অ্যাকচুয়ালি বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যম, দ্রাবককে বিস্তার মাধ্যম বলা হয়, দ্রাব্যকে বিস্তৃত দশা বলা হয়। তো যখন কোনো দ্রাবক বা বিস্তার মাধ্যমের মধ্যে কোনো পদার্থের কণাগুলি পুরোপুরি দ্রবীভূত না হয়ে অপেক্ষাকৃত বড় আকারে ভেঙে গিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে একটি অসমসত্ব, অস্বচ্ছ কিন্তু স্থায়ী মিশ্রণ তৈরি করে, তাকে কোলয়েডীয় দ্রবণ বলে। যেমন দুধ। কোলয়েডীয় দ্রবণ কি করছে? কোনো পদার্থের কণাগুলো পুরোপুরি দ্রবীভূত না হয়ে অপেক্ষাকৃত বড় আকারে ভেঙে গিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে, চারিদিকে ছড়িয়ে পড়ছে। অসমসত্ব, অস্বচ্ছ, স্থায়ী মিশ্রণ। কিন্তু স্থায়ী, এটা কি চেঞ্জ হবে এই মিশ্রণটা? না, স্থায়ী মিশ্রণ। তাহলে তাকে কি বলবো? কোলয়েডীয় দ্রবণ। স্যার উদাহরণ কি? দুধ একটা কোলয়েডীয় দ্রবণ। কেন? কেননা এখানে জল আর চর্বির কোলয়েডীয় মিশ্রণ একসাথে আছে। জল আর চর্বির কোলয়েডীয় মিশ্রণটা একসাথে আছে। এটা যখন একেবারে মাতৃগর্ভ থেকে, মানে দুধ হচ্ছে তোমার গরুর, মাতা গরু থেকে যখন নেওয়া হয়েছে, তারপর তো এটা জল মিশিয়ে গরম করা হয়েছে, এবং এই দুধের মধ্যে কিন্তু দুটো এলিমেন্ট থাকে, একটা হচ্ছে চর্বি, একটা হচ্ছে জল। ঠিক আছে, এরপর কুয়াশা, এটাও একটা কোলয়েডীয় দ্রবণের উদাহরণ। বায়ুটা বিস্তার মাধ্যম, বায়ুর মধ্যে কি থাকছে? জলের সূক্ষ্ম কণা। তাহলে জল এখানে বিস্তৃত দশা, জল এখানে বিস্তৃত দশা বা দ্রাব্য, বায়ু হচ্ছে বিস্তার মাধ্যম বা দ্রাবক। তাহলে আমরা বায়ুর মধ্যে জলের যে সূক্ষ্ম কণা ভেসে থাকে তাকেও আমরা কুয়াশা, তাকেও আমরা কি বলবো? কোলয়েডীয় দ্রবণ বলবো। স্যার এছাড়া কোলয়েডীয় দ্রবণ কি কি? শরীর ছিঁড়ে যাক, কেটে যাক, ছিলা যাক, কি বেরোয়? রক্ত বেরোয়। স্যার রক্ত কিন্তু কোলয়েডীয় দ্রবণ, রক্ত কিন্তু কোলয়েডীয় দ্রবণ। গদের আঠা কোলয়েডীয় দ্রবণ, এই যে আঠা কোলয়েডীয় দ্রবণ, স্টাচের দ্রবণ কোলয়েডীয় দ্রবণ, সাবানের ফেনা কোলয়েডীয় দ্রবণ। স্যার কোলয়েডীয় দ্রবণের বৈশিষ্ট্যগুলো কি কি? কোলয়েডীয় দ্রবণের বৈশিষ্ট্যগুলো হলো অসমসত্ব মিশ্রণ। আপাত দৃষ্টিতে একে সমসত্ব মনে হলেও এটি আসলে একটি অসমসত্ব মিশ্রণ, এর বিভিন্ন অংশের গঠন সম্পূর্ণ সমান হয় না। অস্বচ্ছ বা ঈষদচ্ছ, কোলয়েডীয় দ্রবণ সাধারণত অস্বচ্ছ বা ঘোলাটে, যেমন দুধ বা আটা প্রকৃতির হয়। স্থায়িত্ব, এটি একটি স্থায়ী মিশ্রণ, কোলয়েড কণার উপর অভিকর্ষ বলের প্রভাব কাজ করে না, তাই দীর্ঘক্ষণ রেখে দিলেও কণাগুলি নিচে থিতিয়ে পড়ে না। কণাগুলো কোথায় থিতিয়ে পড়ে না? নিচে থিতিয়ে পড়ে না। দেখো এখানে চর্বি নিচে থিতিয়ে পড়বে, জল উপরে ভাসবে, এরকম কোনো বিষয় আছে নাকি? না।
নিচে থিতিয়ে পড়ছে না, এটা প্রলম্বনে কিন্তু নিচে থিতিয়ে পড়ছে। তাহলে কোলয়েডীয় দ্রবণ আর প্রলম্বনের একটা পার্থক্য তোমরা কিন্তু পেয়ে গেলে। চল প্রলম্বন চলে এলাম। যখন কোনো তরল পদার্থের মধ্যে কোনো কঠিন পদার্থের কণাগুলি কোনো তরল পদার্থের মধ্যে তরলের মধ্যে যখন কোনো কঠিন পদার্থের কণাগুলি দ্রবীভূত না হয়ে অপেক্ষাকৃত বড় আকারে তরলের মধ্যে চারিদিকে ছড়িয়ে থাকে বা ভেসে থাকে এবং মিশ্রণটিকে কিছুক্ষণ স্থায়ীভাবে রেখে দিলে কঠিন কণাগুলি পাত্রের নিচে থিতিয়ে পড়ে, তখন সেই মিশ্রণটিকে কি বলে? প্রলম্বন বলে। তাহলে প্রলম্বন কাকে বলে? তরল পদার্থের মধ্যে কঠিন পদার্থের কণা, এই যে তরল পদার্থ জল এবং এই যে কঠিন পদার্থ বালি, এইটা যখন মিশ্রিত হচ্ছে তখন মিশে না গিয়ে কণাগুলো নিচে থিতিয়ে পড়ছে। এই যে নিচে থিতিয়ে পড়া, একেই বলা হয় প্রলম্বন। স্যার প্রলম্বনের উদাহরণ ঘোলা জল বা কাদা জল হতে পারে, জলের সাথে এই বালির মিশ্রণ হতে পারে। স্যার চকের গুঁড়ো, এই যে চক, ছোটবেলায় আমাদের ইমোশন ছিল যখন আমরা স্কুলে পড়তাম, এখন তো হোয়াইট বোর্ডে লেখা হয় আই থিঙ্ক, কিন্তু আমরা যখন স্কুলে পড়তাম, অনেক স্কুলে চক ডাস্টার এখনো আছে, তখন এই চক ডাস্টার এবং ব্ল্যাক বোর্ডে লেখা হতো। এটা আমাদের কাছে শুধু মাত্র একটা চক নয়, এটা আবেগ। এই চককে যদি তুই গুঁড়ো করিস, গুঁড়ো করে জলের মধ্যে দিস, তাহলেও তুই দেখবি যে এই চকের গুঁড়ো যে কণাগুলো নিচে গিয়ে থিতিয়ে পড়বে, নিচে গিয়ে থিতিয়ে পড়বে। তাহলে এটাও কিন্তু প্রলম্বন। স্যার প্রলম্বনের বৈশিষ্ট্য, প্রথমেই আসি অসমসত্ব মিশ্রণ। অবভিয়াসলি প্রলম্বন একটা অসমসত্ব মিশ্রণ, স্পষ্ট অসমসত্ব মিশ্রণ। অস্বচ্ছতা, প্রলম্বন সম্পূর্ণ অস্বচ্ছ বা ঘোলাটে প্রকৃতির হয়, এর মধ্য দিয়ে আলো যাতায়াত করতে পারে না। প্রলম্বন, আমার যদি লেজার লাইট থাকতো খুব ভালো করে দেখাতে পারতাম তোদের, কিন্তু এটাও যদি দেখিস যে এই আলোটা কিন্তু এই বালির মধ্য দিয়ে যেতে পারে না। তোরা একটু ভাব না যে একটা বালির স্তূপ তুই এপারে টর্চ মারছিস, ওপার থেকে আলো থোড়ি না বেরোবে। ওকে, চল। অস্থায়িত্ব, এটি একটি অত্যন্ত অস্থায়ী মিশ্রণ। মিশ্রণটিকে ঝাঁকিয়ে রেখে দিলে কণাগুলি ভেসে উঠলো, কিছুক্ষণ স্থিরভাবে রেখে দিয়ে দেখো, এটাকে আমরা যদি একটুখানি ঝাঁকাই, তাহলে কণাগুলো সব উপরে উঠে যাবে, সব উপরে উঠে যাবে। উঠছে না? হ্যাঁ স্যার উঠছে, কিন্তু সঙ্গে সঙ্গে থিতিয়ে পড়ছে, সঙ্গে সঙ্গে। তাহলে স্থায়িত্ব আছে? কণাগুলো উপরে উঠলে কিছুক্ষণ উপরে থাকছে না, সঙ্গে সঙ্গে থিতিয়ে পড়ছে। তাহলে এটা কি হলো? এটা হলো একটা অস্থায়িত্ব। ওকে, চল। প্রকৃত দ্রবণ, কলয়েডীয় দ্রবণ এবং প্রলম্বনের মধ্যে পার্থক্য কি? প্রকৃত দ্রবণ, কলয়েডীয় দ্রবণ এবং প্রলম্বনের মধ্যে আমরা কি কি পার্থক্য পাই একটুখানি দেখে নেব। সর্বপ্রথম প্রকৃত দ্রবণের প্রকৃতি কি? প্রকৃত দ্রবণ অবভিয়াসলি সমসত্ব এবং স্বচ্ছ। কলয়েডীয় দ্রবণ অসমসত্ব অস্বচ্ছ, প্রলম্বন অসমসত্ব অস্বচ্ছ। অর্থাৎ এটা প্রকৃত দ্রবণ এবং কলয়েডীয় দ্রবণের মধ্যে পার্থক্য হবে, কিন্তু যদি কলয়েডীয় দ্রবণের প্রলম্বন হয় তাহলে এটা কিন্তু পার্থক্য হবে না, বিকজ অফ দ্যাট দুটোই অসমসত্ব অস্বচ্ছ। কণার ব্যাস, এই যে দ্রাব্যের কণাগুলো যুক্ত হচ্ছে, সেই দ্রাব্যের কণাগুলোর ব্যাস প্রকৃত দ্রবণের ক্ষেত্রে 10⁻⁻8 সেমি। কলয়েডীয় দ্রবণ একটু বাড়ছে, আর মাইনাস থাকলে কম হলেই বাড়ে, তাহলে 10⁻⁻7 থেকে 10⁻⁵, অর্থাৎ একটু বড়। প্রকৃত দ্রবণের যে দ্রাব্য তার ব্যাসের থেকে কলয়েডীয় দ্রবণের যে দ্রাব্য তার ব্যাসটা একটু বড়, আর প্রলম্বনের ব্যাস 10⁻⁵ সেমির থেকে বড়, তাহলে আরেকটু বড়। দৃশ্যমানতা, পড়া অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না, পড়া অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, আর সাধারণ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রলম্বনকে দেখা যায়। টিন্ডাল প্রভাব, দেখা যায় না, দেখা যায়। এই টিন্ডাল প্রভাবটা কি আমাদের একটু জানতে হবে। ব্রাউনীয় গতি দেখা যায় না, দেখা যায়। এগুলো দেখা যায় না একটা, দেখা যায় একটা। থিতায়ন, কখন থিতিয়ে পড়তে কতক্ষণ সময় লাগছে, এগুলো একটা বিষয় আছে। এবং ব্যাপন কি হচ্ছে? প্রকৃত ব্যাপন অভিস্রবণ তোমরা পড়েছো, প্রকৃত দ্রবণের ক্ষেত্রে ব্যাপন দ্রুত ঘটছে, কলয়েডীয়র ক্ষেত্রে খুব ধীরে ধীরে ঘটছে, আর প্রলম্বনের ক্ষেত্রে সেটা ঘটছে না। আচ্ছা, তোমাদের যেটা এখানে বলছিলাম, একটা ছোট্ট বিষয় তোমাদেরকে উল্লেখ করে দেওয়া, সেটা হচ্ছে টিন্ডাল প্রভাব কাকে বলে। কলয়েডীয় দ্রবণ মানে এই দুধ, এর মধ্য দিয়ে যখন আলো পাঠাবো
তখন এই যে প্রলম্বিত কণা এরা কি করবে, আলোকে বিচ্ছুরিত করবে। তার জন্য আলোটাকে পাশ থেকে দেখা যাবে। আমার যদি সত্যি খুব লেজার লাইট থাকতো ভালো হতো, কিন্তু তবুও ফোনের টর্চ লাইট দিয়ে যতটুকু বোঝা যাচ্ছে বোঝা একেবারেই যাচ্ছে না। যাই হোক, এই আলো যখন পড়বে না তখন কি হবে, আলো পড়লে তখন যেটা ঘটবে সেটা হচ্ছে যে এই প্রলম্বিত কণাগুলো আলোকে বিচ্ছুরিত করবে এবং যার ফলে পাশ থেকে, মানে আমি সাইড থেকে আলোটাকে দেখতে পাবো। ক্লিয়ার? একদম স্ট্রেট নয়, সাইড থেকে আলোটাকে দেখতে পাবো। তাহলে এটাইকেই বলছি টিন্ডাল প্রভাব। তাহলে এই টিন্ডাল প্রভাব প্রকৃত দ্রবণে অবভিয়াসলি দেখা যায় না, বিকজ অফ দ্যাট প্রকৃত দ্রবণের মধ্যে সোজা আলো অতিক্রম করতে পারে, কিন্তু যেহেতু কোলয়েডের দ্রবণ বা প্রলম্বনের মধ্যে পারছে না, তাই জন্য এই দুটোর ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, ব্রাউনীয় গতি তোরা পড়েছিস। আচ্ছা, সোডিয়াম থায়োসালফেট বা হাইপো থেকে সালফার সল প্রস্তুতি, খুব 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 ইম্পর্টেন্ট একটা জায়গা, খুব ভালো করে পড়বি এটা, এখান থেকে কোশ্চেন আসে। সোডিয়াম থায়োসালফেট বা হাইপো এর সংকেত কি, Na2H2O3, সোডিয়াম থায়োসালফেট বা হাইপো। এর থেকে কি করে সালফার সল প্রস্তুত করা হয়? দেখ, অল্প পরিমাণ সোডিয়াম থায়োসালফেট বা হাইপো জলে দ্রবীভূত করলে এই সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 এটাকে আমরা যদি জলের মধ্যে দ্রবীভূত করি, অল্প পরিমাণে জলের মধ্যে দ্রবীভূত করি, তাহলে একটা লঘু দ্রবণ তৈরি হলো, একটা লঘু দ্রবণ তৈরি করা হলো। এরপর এই দ্রবণের মধ্যে লঘু HCl এর ফোঁটা ফোঁটা করে যোগ করলে, ল্যাবে তোরা যখন ক্লাস 11-12 উঠবি তখন কিন্তু তোদের ল্যাব হয়, কেমিস্ট্রিতে ল্যাব হয়, বায়োলজিতে হয়, ফিজিক্সে হয়, তখন তোরা ল্যাবে গিয়ে এই টেস্টগুলো করতে পারিস। HCl ফোঁটা ফোঁটা করে যোগ করলে সালফার কণার কোলয়েডীয় দ্রবণ বা সালফার সল পাওয়া যায়। এক্ষেত্রে সালফার কণাগুলি, সালফার অণুগুলো সংযোজিত হয়ে এই কোলয়েডীয় কণা সল তৈরি করে। তাহলে কোলয়েডীয় একটা কণা সল তৈরি করছে, যেটাকেই আমরা সোডিয়াম থায়োসালফেট থেকে সালফার সল প্রস্তুতি বলছি। Na2H2O3 এর সাথে HCl বন্ড করছে, কি তৈরি হচ্ছে, NaCl প্লাস জল প্লাস SO2 প্লাস S সালফার। ঠিক আছে, চল এরপর জলের মধ্যে ক্ষুদ্র আয়ন, অণু এবং বৃহৎ অণু দ্রবীভবন। দেখ, প্রথমে আয়নীয় পদার্থ দ্রাবণ প্রক্রিয়া, অর্থাৎ আয়নীয় পদার্থ বলতে এটা তড়িৎযোজী পদার্থ তোরা বলতে পারিস। তো তড়িৎযোজী পদার্থ, তারপরেই আছে তড়িৎ অবিশ্লেষ্য বা সমযোজী পদার্থ। এই তড়িৎযোজী পদার্থ যদি জলে যোগ করি, ধর তড়িৎযোজী পদার্থ NaCl, Na প্লাস Cl মাইনাস, এবার এটাকে আমরা যদি জলের সাথে যোগ করে দিই H2O এর সাথে, মানে H2O এর সাথে যোগ করি, তাহলে আয়নীয় পদার্থের দ্রাবণ প্রক্রিয়া, আয়নীয় যৌগ কঠিন অবস্থায় থাকে। কঠিন অবস্থায় আয়নীয় যৌগগুলো, এই যে নুনের সাথে জল মেশাচ্ছি, এই আয়নীয় যৌগগুলোর মতো ক্যাটায়ন আর অ্যানায়নগুলো পরস্পর দৃঢ়ভাবে স্থির থাকে। Na প্লাস Cl মাইনাস খুব দৃঢ়ভাবে তড়িৎ আকর্ষণ বল দ্বারা এইরকমভাবে জাপটে থাকে, এরকমভাবে জাপটে থাকে। তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেব না, সেই রকম ভাবে এই অণুর কণাগুলো তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেব না, এইভাবে জাপটে থাকে। চিরদিনই তুমি যে আমার সিনেমা দেখেছিস, যে রাহুল মারা গেল কিছুদিন আগে, ওই রাহুলের প্রথম সিনেমা ছিল চিরদিনই তুমি যে আমার, ওর লাস্ট সিনে যেভাবে নায়ক নায়িকাকে জাপটে থাকে, সেইভাবে আসলে ক্যাটায়ন আর অ্যানায়নগুলো জাপটে থাকে। তাহলে এই যে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো পরস্পর দৃঢ়ভাবে স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে ধরে থাকে, যখন এটাকে আমরা জলের মধ্যে যুক্ত করব, যখন এটাকে আমরা জলের সাথে যুক্ত করব, তখন কি হবে, জলেরও H প্লাস OH মাইনাস আয়ন আছে, তারা কি করবে, তারা এই NaCl কে ভেঙে দেবে এবং জলের অণু দ্বারা আকৃষ্ট হয়ে কঠিন অবস্থা ছেড়ে বেরিয়ে আসবে এবং অ্যাকচুয়ালি এই অবস্থার সৃষ্টি হবে। অর্থাৎ আলাদা করে আমি আর NaCl বা নুনকে আলাদা করে আমি তফাৎ করতে পারছি না। অর্থাৎ জলের অণুগুলো ক্যাটায়ন এবং অ্যানায়ন সেটাকে আকর্ষণ করছে, আকর্ষণ করে পুরোপুরি মিক্সড করে দিচ্ছে, মিক্সচার বানিয়ে ফেলছে। ঠিক আছে, চল, এই প্রক্রিয়াকে আয়ন সমূহের দ্রাবণ প্রক্রিয়া বলে। এবার অতড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য নয়, তড়িৎযোজী নয়, তাহলে সমযোজী। যখন অতড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলে দ্রবীভূত হয়, তখন দ্রাব্য এবং জলের অণুর মধ্যে এক প্রকার আকর্ষণ বল কাজ করে। এই যে আকর্ষণ বল ওখানে ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে হচ্ছিল, এখানে যে আকর্ষণ বল কাজ করছে সেটাকে বলছে হাইড্রোজেন বন্ধন। কি বলছে, হাইড্রোজেন বন্ধন। যেমন গ্লুকোজের সংকেত কি, C6H12O6। এই গ্লুকোজের মধ্যে কি আয়ন থাকে, OH।
এবার এই ওএইচটা ওএইচ গ্রুপ থাকে, তাহলে এই ওএইচ গ্রুপটা একটা আকর্ষণ বল কার সাথে, জলের সাথে একটা আকর্ষণ বল তৈরি করছে, এবং সেই যে আকর্ষণ বলটা তৈরি করছে সেটা আসলে হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে, হাইড্রোজেন বন্ধন। সেই হাইড্রোজেন বন্ধনের ফলে জলের অণু ও গ্লুকোজের অণু একত্রিত হয়ে দ্রবণ উৎপন্ন করে। তাহলে জলের যে অণু এবং গ্লুকোজের যে অণু তারা একত্রিত হচ্ছে, দ্রবণ উৎপন্ন করছে। এক্ষেত্রে মনে রেখো, জল কমা জল গ্লুকোজ এই অণুসমূহের মধ্যে আকর্ষণ বল হাইড্রোজেন বন্ধন অপেক্ষা জল গ্লুকোজের আকর্ষণ বল অপেক্ষাকৃত দৃঢ়। কি বলছে, জল গ্লুকোজ এদের যে আকর্ষণ বল তার থেকে জল এবং গ্লুকোজের আকর্ষণ বল অর্থাৎ হাইড্রোজেন বন্ধন অনেক বেশি দৃঢ়। এটা মাথায় রাখবি, কোশ্চেন আসে যে জলের হাইড্রোজেন বন্ধন দৃঢ় নাকি গ্লুকোজের দৃঢ় নাকি জল গ্লুকোজের দৃঢ়। উত্তর হবে জল গ্লুকোজ। 4টে অপশন দিয়ে দিল এমসিকিউ কোশ্চেনে, জল গ্লুকোজ। ওকে, তাহলে অতড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রেও আমরা বিষয়টা দেখলাম। তড়িৎ বিশ্লেষ্য হলে তো ভালোই, অতড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রেও দেখলাম। জলের মধ্যে বৃহৎ অণু যেমন প্রোটিন, ডিএনএ, স্টার্চ এগুলো দ্রবীভবন। জলের মধ্যে বৃহৎ অণু প্রোটিন, ডিএনএ, স্টার্চ এগুলো কিভাবে দ্রবীভূত হয়? বৃহৎ আকারের অণু যেমন বিভিন্ন প্রকারের প্রোটিন, ডিএনএ, স্টার্চ, অ্যালবুমিন, জিলেটিন প্রভৃতি অণুর ব্যাস কত, 10⁻⁻7 থেকে 10⁻⁵ সেমি হয়। জলের আন্তঃআণবিক যে ফাঁক, সেই আন্তঃআণবিক ফাঁকের থেকে বৃহৎ আকার অণুগুলোর ব্যাস বড় হওয়ার জন্য জলের অণুর মধ্যেকার ফাঁকা স্থানে প্রবেশ করতে পারে না। তাহলে জলের যে আন্তঃআণবিক ফাঁক তার থেকে জলের আন্তঃআণবিক ফাঁকের চেয়ে বৃহৎ আকার অণুর আন্তঃআণবিক ফাঁক বা ব্যাস বড় হওয়ার জন্য জলের অণুর মধ্যকার ফাঁকা স্থানে প্রবেশ করতে পারে না। কিন্তু এরা সকলেই তীব্র জলাকর্ষী কলয়েড, তীব্র জলাকর্ষী মানে জলের সাথে আকর্ষণ করে এমন কলয়েড। তাই এরা বহু সংখ্যক জলের অণুকে অপসারিত করে দ্রবীভূত হয়, স্থায়ী কলয়েডীয় দ্রবণ উৎপন্ন করে। এইরূপ কলয়েডকে বৃহদাণবিক কলয়েড বলে, এটি খুব স্থায়ী হয়। এইরূপ কলয়েডকে কি বলা হয়, বৃহদাণবিক কলয়েড, এটা খুব স্থায়ী হয়। ঠিক আছে, চলো। কলয়েডীয় দ্রবণের দুটো দশা, এক তো বিস্তৃত দশা, দুই বিস্তার মাধ্যম। বিস্তৃত দশা কি, কলয়েডীয় দ্রবণের যে দশাটি 10⁻⁷ সেমি থেকে 10⁻⁵ সেমি ব্যাসযুক্ত কণারূপে অপর দশার মধ্যে সমভাবে ছড়িয়ে থাকে তাকে বিস্তৃত দশা বলে। তাহলে একটা দশা সেটা আর একটা দশার মধ্যে সমভাবে যদি ছড়িয়ে যায় তাহলে এইটাকে কি বলছি, বিস্তৃত দশা। সেটা নুন হতে পারে, বালি হতে পারে। ঠিক আছে, 10⁻⁻7 থেকে 10⁻⁵ সেমি ব্যাস থাকতে হবে, এটা মাথায় রাখবে। বিস্তার মাধ্যম কাকে বলে, কলয়েড দ্রবণের যে দশার মধ্যে বিস্তৃত দশার কণাগুলি ছড়িয়ে থাকে, জল এর মধ্যেই তো ছড়িয়ে আছে, জল বিস্তার মাধ্যম। সেই জায়গায় অন্য কিছুও হতে পারে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। ওকে, তাহলে বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যম। বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যমের কনসেপ্টটা অনেকটাই দ্রাব্য আর দ্রাবকের কনসেপ্টের মতো, একেবারে ওই ধরনের কনসেপ্ট। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সল। কাকে বলে সল, যে কলয়েডীয় দ্রবণে কোনটা কত সেমি ব্যাস, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবি। ওখানে কত সেমি ছিল, বিস্তৃত দশা হতে গেলে 10⁻⁻7 থেকে 10⁻⁵। এই জিনিসগুলো ছোট্ট জিনিস, কিন্তু এগুলো পড়ার সময় মাথায় রেখে দিবি। এবার 10⁻⁷ ব্যাস মানে কত সেটা আমি দেখাতে পারবো না, সেটা কি করে দেখাবো, অত্যন্ত ক্ষুদ্র ব্যাস, তাই না? চল, যে কলয়েডীয় দ্রবণে, মাথায় মাইনাস আছে বুঝতে পারছিস, যে কলয়েডীয় দ্রবণে বিস্তৃত দশাটি কঠিন এবং বিস্তার মাধ্যমটি তরল তাকে সল বলা হয়। আমরা উদাহরণ পড়ব। একটা কলয়েডীয় দ্রবণ যার বিস্তৃত দশা কঠিন এবং বিস্তার মাধ্যম তরল, এটাই স্বাভাবিক হয়। তো বিস্তৃত দশা কঠিন এবং বিস্তার মাধ্যম তরল। গরম জলে স্টার্চ বা মাড় মেশালে, মাড় বা স্টার্চ সেটা কিন্তু কঠিন আর জল সেটা তরল, তাহলে এটা সল তৈরি করছে। রং, দেওয়ালে রং হলো সলের একটা চমৎকার উদাহরণ, রং করা দেওয়ালে। এখানে তরল মাধ্যমের মধ্যে কঠিন রঞ্জক বা পিগমেন্টের কণা মেশানো থাকে। তরল মাধ্যমের মধ্যে কিসের কণা মেশানো থাকে, কঠিন রঞ্জক বা পিগমেন্টের কণা মেশানো থাকে। গোল্ড সল কাকে বলে, জলের মধ্যে অতি সূক্ষ্ম সোনার কঠিন কণা বিস্তৃত থাকে।
এটাকে গোল্ড সল্ট বলে। গোল্ড সল্ট কাকে বলে? 1 নম্বরের প্রশ্ন। জলের মধ্যে অতি সূক্ষ্ম সোনার কঠিন কণা বিস্তৃত থাকলে তাকে গোল্ড সল্ট বলে। সালফার সল্ট কাকে বলবো? জলের মধ্যে সালফারের কণা কলয়েড আকারে ছড়িয়ে থাকে। কোষের প্রোটোপ্লাজম কাকে বলবো? জীবকোষের ভিতরে প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজমও এক প্রকার জটিল সল্ট। ঠিক আছে, তাহলে আমরা ভৌত বিজ্ঞান পড়তে পড়তে হঠাৎ করে আমরা জীবন বিজ্ঞানে চলে গেলাম। জীবন বিজ্ঞানে তোরা পড়েছিস কোষ পর্দা, কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো সেই জায়গায় যে জীবকোষের ভিতরে প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম থাকে সেটাও কিন্তু একটা জটিল সলের উদাহরণ। এরপর আসি অ্যারোসল। কি জিনিস বা কাকে বলে? অ্যারোসল হলো এমন এক ধরনের কলোয়েডীয় দ্রবণ যার বিস্তার মাধ্যমটি হলো গ্যাস। তাহলে বিস্তার মাধ্যম আমরা মূলত সলের ক্ষেত্রে কি পড়েছি? তরল। কিন্তু বিস্তার মাধ্যম যদি গ্যাসীয় হয় তখন সেটা হয়ে যাচ্ছে অ্যারোসল। এইবার বিস্তার মাধ্যম গ্যাসীয় এইরকম দু ধরনের অ্যারোসল হয়, একটা কঠিন, একটা তরল। তাহলে কোনো গ্যাসীয়র মধ্যে যদি কঠিন পদার্থের কলোয়েডীয় আকারের কণা সমানভাবে ছড়িয়ে বা ভেসে থাকে তাহলে এখানে বিস্তৃত দশা হলো কঠিন আর বিস্তার মাধ্যম হলো গ্যাসীয়। তাহলে একে কি বলবো? কঠিন অ্যারোসল। তরল অ্যারোসল, গ্যাসীয় মাধ্যমের মধ্যে যদি তরল পদার্থ কলোয়েডীয় আকারে ক্ষুদ্র কণা বা বিন্দুকে সমভাবে ছড়িয়ে বা ভেসে থাকে গ্যাসীয় মাধ্যমের মধ্যে। তাহলে এটা কুয়াশা বলতে পারো। কুয়াশা একটা গ্যাসীয় মাধ্যম, তার মধ্যে জল মিশে আছে, তরল মিশে আছে। দেখলেই খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু সবকিছু কি আর দেখলেই খাওয়া যায়? জেলি, জেল কি? যে কলোয়েডীয় দ্রবণে বিস্তৃত দশাটি তরল, বিস্তৃত দশা তরল, বিস্তার মাধ্যম কঠিন। উল্টো হয়ে গেল, মূলত বিস্তৃত দশা তরল হয়, এই বিস্তৃত দশা কঠিন হয়, বিস্তার মাধ্যম তরল হয়। এখানে বিস্তৃত দশাটা তরল, বিস্তার মাধ্যমটা কঠিন, তাকে কি বলছি? জেল বলছি। কি বলছি? জেল। জেলের এক্সাম্পল অবভিয়াসলি খাবার জেলি, ফলের রস দিয়ে তৈরি জিভে জল আনা জেলি। তাহলে এখানে কি? বিস্তৃত দশাটি হচ্ছে তরল আর বিস্তার মাধ্যমটা হচ্ছে কঠিন, যার মধ্যে তরলটাকে মেশাচ্ছি। মাখন বা পনির দুধের ফ্যাট থেকে তৈরি প্রাকৃতিক জেল, যেখানে কঠিন প্রোটিন ও ফ্যাটের কাঠামো মধ্যে তরল জলীয় কণা আটকে থাকে। তাহলে কঠিন প্রোটিন বা ফ্যাটের কাঠামোর মধ্যে কি আটকে আছে? তরল জলীয় কণা আটকে আছে। জিলেটিন বা জিলাটিন, গরম জলে জিলাটিন গুলিয়ে ঠান্ডা করলে তার জমাট বেঁধে চমৎকার জেলে পরিণত হয়। গরম জলে আমরা যে জিলাটিন গুলিয়ে ঠান্ডা করছি তার জমাট বেঁধে জেলে পরিণত হচ্ছে। দই, দুধের কেসিন প্রোটিন জমাট বেঁধে যে কঠিন নেটওয়ার্ক তৈরি করে তার মধ্যে জলীয় অংশ আটকে গিয়ে দই তৈরি হয়। দইও একটা কিসের উদাহরণ? জেলের উদাহরণ। দুধের কেসিন বা প্রোটিন জমাট বেঁধে যে কঠিন নেটওয়ার্ক তৈরি করে তার মধ্যে জলীয় অংশ আটকে গিয়ে কি তৈরি হয়? দই তৈরি হয়। বুট পলিশ বা হেয়ার জেল, দৈনন্দিন জীবনে ব্যবহৃত চুল সেট করার জেল, যেটা চুলে ব্যবহার হয়। আর বুট পালিশ, যেটা পালিশ হবে, এটা বুট পালিশ চকচকে জুতো চকচকে করার জন্য যে বুট পালিশ, সেটাও কিন্তু একটা জেলের উদাহরণ। অবদ্রব বা ইমালশন কাকে বলবো? অবদ্রব বা ইমালশন কাকে বলে? একটি তরল পদার্থের মধ্যে অপর অমিশ্রণীয় তরল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর আকারে ছড়িয়ে থেকে যে কলোয়েডীয় দ্রবণ তৈরি করে। তাহলে ইমালশন সর্বপ্রথম আমাকে মনে রাখতে হবে, ইমালশন একটি কলোয়েডীয় দ্রবণ। ইমালশন কি? ইমালশন একটি কলোয়েডীয় দ্রবণ, এটা আমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ কি না স্যার? ইয়েস স্যার, ইমালশন একটি কলোয়েডীয় দ্রবণ। তাহলে এই যে একটি তরল পদার্থের মধ্যে অপর একটি অমিশ্রণীয় তরল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর আকারে ছড়িয়ে থেকে যে কলোয়েডীয় দ্রবণ উৎপন্ন করে, তাহলে তরলে তরলে কি তৈরি হয়? ইমালশন তৈরি হয়। এই ইমালশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। তার আগে আমরা পড়বো ইমালশনের উদাহরণ কি। দুধ, কোল্ড ক্রিম, ঠান্ডার সময় যে ক্রিমগুলো মাখা হয়, কড লিভার তেল, এরা প্রত্যেকে এক একটা ইমালশনের উদাহরণ। ঠিক আছে, ইমালশনকে দুটো ভাগে ভাগ করা হয়। তার মধ্যে সর্বপ্রথম যে ইমালশন আসছে সেটা হচ্ছে জলে তেল ইমালশন। জলে তেল ইমালশন মানে জলের মধ্যে আমরা তেল মেশাচ্ছি, সেটার একটা উদাহরণ আমরা কি দিতে পারি? দুধ। কেন? দুধ
অ্যাকচুয়ালি আমরা জলের মধ্যে চর্বি মেশাচ্ছি। তাহলে জলের মধ্যে চর্বি মেশাচ্ছি, এটা দুধ একটা জলে তেল ইমালশনের উদাহরণ। কিন্তু তেলে জল ইমালশন কি হয়? মাখন, অর্থাৎ আমরা তেলের মধ্যে জল মেশাচ্ছি। ঠিক আছে, এটার একটা উদাহরণ আমরা কি দিতে পারবো? মাখন, যেখানে চর্বির মধ্যে, চর্বি হচ্ছে এখানে বিস্তার মাধ্যম, চর্বির মধ্যে আমরা কি মেশাচ্ছি? জল মেশাচ্ছি। এখানেও দুধটাও কিন্তু চর্বি আর জল, তার ওখানে জলের মধ্যে চর্বি মেশাচ্ছিলাম, এখানে চর্বির মধ্যে জল মেশাচ্ছি। ঠিক আছে, চল এরপর বিভিন্ন প্রকার ইমালশন ও তাদের ব্যবহার। ইমালশন অনেক ধরনের হয় এবং তাদের ব্যবহার কি কি আমরা একটু পড়ে ফেলব। একদম ছোট্ট ক্লাস আমাদের হয়ে এসছে প্রায়। পরের ক্লাসে আমি তোদেরকে কোশ্চেন অ্যান্সার করাবো। পরের ক্লাসে তোদেরকে এই চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক আছে দ্রাব্যতার পর থেকে, তো সেই দ্রাব্যতা এবং তারপর থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো আমি পরের চ্যাপ্টারে এই পরের দিন ক্লাসে করাবো দ্রাব্যতা থেকে। তবে আজকের ক্লাসটা মোটামুটি আমাদের শেষ হতে চললো। ক্লাসটাকে তোদের প্রত্যেককে ক্লাসটাকে শেয়ার করতে হবে। প্রতিটা ক্লাস যদি তোরা শেয়ার করিস তোদের বন্ধুদের সাথে, তাহলেই কিন্তু আরো ভালো করে ক্লাস করানো ইন্টেনশন পাবো, আরো দারুণ করে তোদের বোঝানোর একটা আবেগ পাবো, একটা আনন্দ পাবো। তো বোঝানোর মধ্যে যে আনন্দ, সেটা আমি আসলে এনজয় করতে চাই, কিন্তু এটা এনজয় তখনই করতে পারবো যখন তোদের সহযোগিতা হবে। যে ছাত্রছাত্রী দেখছে, ওয়েস্ট বেঙ্গলে কত ছাত্রছাত্রী পড়ে, সরকারি স্কুলগুলো সব বন্ধ হয়ে পড়ে আছে অর্ধেক দিন, তাহলে সেই ছাত্রছাত্রীগুলো কিছু তো পড়ুক, অনলাইনে কিছু তো শিখুক, ইন্টারেস্টিং ভাবে পড়ুক। হ্যাঁ, মানের এডুকেশন পড়ুক, ইন্টারেস্টিং ওয়েতে মানের এডুকেশন প্রোভাইড করছি। তো সেটা একটু যদি তোরা চেষ্টা করিস, শেয়ার করিস, সবার কাছে পৌঁছে যায়, এবং সবার কাছে পৌঁছে গেলে আসলে আমরা যেটা করতে চাইছি সেটা সম্পূর্ণতা পায়, তাই না? আমরা তো বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ের কাছে পৌঁছতে চাইছি, সেটাই সম্পূর্ণতা পায়। একটা ম্যাথ টিচারকে 9-10 ভৌতবিজ্ঞান পড়াতে গেলে কতটা এফর্ট দিতে হয় সেটা আমি পড়াচ্ছি তো আমি জানি। ঠিক আছে, তো সেই এফর্টটা আমি দিচ্ছি। দীর্ঘ সময় 9-10 সাথে যোগাযোগ নেই, সত্যি কথা বলতে। 9-10 ভৌতবিজ্ঞান তো ছেড়ে দে, জীবনবিজ্ঞান তো ছেড়ে দে, ম্যাথও পড়াইনি আমি বহু বছর, পুরোপুরি 11-12। কিন্তু আজকের যে পরিস্থিতি, যে সময়, তাতে করে আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে 9-10 পড়ানো ইম্পর্টেন্ট। বিকজ অফ দ্যাট 9-10 ছাত্রছাত্রীদের বেশ ভালো না হলে 11-12 সায়েন্স নিয়ে গিয়ে তারা ভুগছে, আর 11-12 সায়েন্স নেওয়া ছাত্রছাত্রীর সংখ্যাটাও বাড়াতে হবে। তাই জন্য আমি হাতে কলম তো আছেই, আর কলম থাকলে, মগজে ব্রেন থাকলে এবং তার সাথে এফর্ট থাকলে, অবশ্যই পরিশ্রম বা কনসিস্টেন্সি থাকলে জীবনে সব করা যায়। তো আমি সেই জন্যই এই হাতে পেন ধরে তোদের কাছে নেমে এসেছি, তোদের কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য। কিন্তু তোদেরকে একটা কমিটমেন্ট করতে হবে যে স্যার, আমরাও কথা দিলাম আপনার এই ক্লাস বাংলার প্রতিটি ছেলে মেয়ের কাছে ছড়িয়ে যাবে, এটা কথা দিতে হবে। দিবি কথা? ছোট্ট কথা কমেন্টে দিয়ে দিস তো, ঠিক আছে? চল। আচ্ছা, জীবাণুনাশক রূপে ইমালশন ব্যবহার করা হয়। ডেটল, লাইসল প্রভৃতি তরল জীবাণুনাশক জলে মেশালে জলে তেল জাতীয় ইমালশন গঠিত হয়। তাহলে ডেটল বা লাইসন এগুলো কি? ডেটল আমরা কি সম্পূর্ণরূপে ডেটলের বয়েম এনে বাড়িতে গায়ে ঢেলে দিই? না। গায়ের ছিপি সমেত ছিপিটা খুলে এক ছিপি করে গায়ে ঢেলি না। আমরা ডেটলটাকে কয়েকটা ছিপি ডেটল নিয়ে জলের সাথে মিশিয়ে দিই। মিশিয়ে দেওয়ার পর সেই জলটাকে আমরা গায়ে ঢেললে কি হবে? সেখানে আমরা অনেক বেশি জীবাণুনাশক হিসাবে কাজ করাতে পারব, এবং এগুলো জলের সাথে মেশে ওষুধ রূপে অনেক ওষুধ, যেমন কড লিভার তেল, ভিটামিন বি কমপ্লেক্স ইত্যাদি তেল জল জাতীয় ইমালশন, এখানেও ইমালশন ব্যবহার হচ্ছে। ফ্যাট হজম, অন্ত্রে ফ্যাট জাতীয় খাদ্য ইমালশনের মাধ্যমে হজম হয়। খাদ্যরূপে দই, মাখন, মার্জারিন ইত্যাদি প্রত্যেকটি ইমালশন, খুব ভালো ভালো খাবার, দই, মাখন, মার্জারিন, ঠিক আছে? প্রসাধনী রূপে বিভিন্ন ক্রিম, লোশন, প্রসাধনী জেল। ওরে বাবা, খাবার এবং পড়ার দুটোই কিন্তু কলোয়েড, এই দুটোই কিন্তু ইমালশন। ইমালশন মানে কলোয়েডীয় দ্রবণ। এবার আসছি অবদ্রব কারক বা ইমালশন কারক। দুটি অমিশ্রণীয় তরলকে, যারা কখনোই মিশবে না এমন তরল, যারা কখনোই মিশতে পারে না, যেমন তেল আর জল,
তুই যদি জলের মধ্যে, আমি তেল আনলে ভালো হতো, দেখাতে পারতাম, এই জলের মধ্যে তুই যদি তেল ঢালিস না, তাহলে দেখবি তেলগুলো জাস্ট উপরে ভাসছে। তুই পুকুরে তেল ঢেলে দেখ না, পুকুরের জলে রান্না করার যখন বাসনগুলো, আমি গ্রামে তো থাকতাম, ছোটবেলায় দেখতাম, গ্রামে থাকতাম না, এখনো থাকি, তো ছোটবেলায় এটা দেখা সৌভাগ্য হতো। এখন তো চার দেওয়ালের মধ্যে বন্দি, ইট কাঠ পাথরের জীবন হয়ে গেছে, ল্যাপটপের জীবন হয়ে গেছে, যখন ফোনের জীবন হয়ে গেছে। যখন গ্রামে আমরা ফোন আসেনি, ল্যাপটপ আসেনি, তখন আমরা দেখতাম যে বাড়ির পুকুরে কাকিমারা বা মায়েরা যখন বাসন মাজতো বা হাঁড়ি খোলা মারতো, তখন যখন তারা চলে যেত, ঘাটের কাছে একটা স্পট থেকে যেত। ওই যে তেল যেটা হাঁড়ি থেকে বেরিয়েছে, ওই তেলটা জলে মিশতে পারেনি, তেলটা জলের উপরে ভাসমান অবস্থায় আছে। তো এটাই আর কি, যে কোথায় ছিলাম? জামা কাপড় কাচার সময় অভদ্রব কারক তাকে কি বলছি, দুটো অমসৃণীয় তরলকে একসঙ্গে ঝাঁকালে যে অস্থায়ী ইমালশন বা অভদ্রব তৈরি হয়, তাকে স্থায়ী করার জন্য যে অস্থায়ীটা তৈরি হচ্ছে, অর্থাৎ ঝাঁকালে, এই বালি এবং জলটাকে ঝাঁকালে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যেটা মিশে যাচ্ছে, কিন্তু তার সাথে সাথেই আবার বালিটা থিতিয়ে পড়ছে। তাহলে এই যে অস্থায়ী মিশ্রণ, তাকে স্থায়ী করার জন্য বাইরে থেকে যে তৃতীয় পদার্থটি মেশানো হয়, তাকে অভদ্রব কারক বা ইমালসিফায়ার বলে। ইমালসিফায়ার, বাইরে থেকে যে দ্রবণ কি মেশানো হয়, তৃতীয় পদার্থটি মেশানো হয়। দৈনন্দিন জীবনে অভদ্রব কারকের ব্যবহার সাবান ও ডিটারজেন্ট প্রস্তুতিতে। জামা কাপড় কাচার সময় সাবান অভদ্রব কারক হিসাবে কাজ করে। জলের সাথে গায়ে তেল, গ্রিজকে মিশিয়ে ইমালশন তৈরি করে, যা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। জিলেটিন বা গঁদের আটা বিভিন্ন বাণিজ্যিক ইমালশন, ওষুধ তৈরিতে এদের অভদ্রব কারক হিসেবে ব্যবহার করা হয়। লেসিথিন, এটি একটি প্রাকৃতিক অভদ্রব কারক যা ডিমের কুসুমে থাকে। লেসিথিন কোথায় থাকে? ডিমের কুসুমের মধ্যে লেসিথিন থাকে। কেসিন, দুধের মধ্যে থাকা এই প্রোটিনটি একটি প্রাকৃতিক অভদ্রব কারক। ঠিক আছে, জলের মধ্যে চর্বির কণাগুলিকে স্থায়ীভাবে ছড়িয়ে রাখতে সহজ। তাহলে অভদ্রব কারক মানে যে দুটো অমিশ্রণীয় তরল, তাদেরকে মিশ্রণের করে দিতে সাহায্য করে, মিশ্রিত করতে সাহায্য করে। তাহলে এই হলো অভদ্রব কারক এবং অভদ্রব কারকের উদাহরণ। এখানে তোর উদাহরণ বিভিন্ন প্রকার উদাহরণ দেওয়া আছে, সার্ফ, সাবান, বাসন মাজা সাবান। ঠিক আছে, তাহলে এই মোটামুটি আজকের ক্লাসে আমরা এটুকুই শিখলাম। আজকে ক্লাসে আমরা কি কি পড়লাম আরেকবার যদি পুরোটা রিপিট করি, পুরোটা যদি আরেকবার রিপিট করি, আমরা খুব সংক্ষেপে, খুব সহজে, খুব শর্টে যদি আমরা রিপিট করি। দ্রবণের এই রুটিন পড়েছি, এই রুটিনটা আবার কি পড়েছি আজকে ক্লাসে আমরা যে যে বিষয়গুলো পড়েছি, টপিক টু বি কভার: মিশ্রণ, দ্রবণ, দ্রবণের প্রকারভেদ, বিভিন্ন জলের অণুর মধ্যে ক্ষুদ্র আয়ন ও অণু বা বৃহৎ অণু দ্রবীভবন, বিভিন্ন প্রকার কোলয়েডীয় দ্রবণ, ইমালশন, অভদ্রব কারক, দ্রাব্যতা থেকে আমরা পরের দিন পড়বো এবং কোশ্চেন করব। ম্যাথ আছে অনেকগুলো। মিশ্রণ পড়েছি, মিশ্রণের উদাহরণ পড়েছি, আমরা মিশ্রণের বৈশিষ্ট্য পড়েছি, আমরা সমসত্ব মিশ্রণ এবং অসমসত্ব মিশ্রণ পড়েছি, আমরা মিশ্রণের উপাদানের পৃথকীকরণ করেছি, আমরা দ্রবণ পড়েছি, আমরা দ্রাব্য এবং দ্রাবক পড়েছি, আমরা প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ এবং প্রলম্বন পড়েছি, প্রকৃত দ্রবণ, উদাহরণ, বৈশিষ্ট্য পড়েছি, কোলয়েডীয় দ্রবণ, উদাহরণ, বৈশিষ্ট্য পড়েছি, প্রলম্বন, উদাহরণ, বৈশিষ্ট্য পড়েছি, আমরা প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ, প্রলম্বনের পার্থক্য পড়েছি, আমরা সোডিয়াম থায়োসালফেট বা হাইপো থেকে সালফার প্রস্তুতি পড়েছি, হাইপো থেকে সালফার প্রস্তুতি, জলের মধ্যে ক্ষুদ্র আয়ন ও অণু এবং বৃহৎ অণু দ্রবীভবন পড়েছি। আর কি পড়েছি? और क्या जिंदगानी है, কোলয়েডীয় দ্রবণের বিভিন্ন দশা পড়েছি, বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম। সল পড়েছি, সলের বাস্তব উদাহরণ পড়েছি, অ্যারোসল পড়েছি, অ্যারোসল দুই প্রকার সেটাও পড়লাম, জেল পড়েছি, জেলের অনেকগুলো ভাগ পড়েছি, অভদ্রব বা ইমালশন, জলে তেল, তেলে জল ইমালশন, এবং আমরা লাস্ট বিভিন্ন প্রকার ইমালশন, তাদের ব্যবহার পড়েছি। অভদ্রব কারক পড়েছি বা ইমালশন কারক বলা হয় এটাকে, অভদ্রব কারক বা এটাকে কি বলা হয়? ইমালশন কারক।
তাহলে অবদ্রব কারক বা ইমালশন কারক পড়েছি এবং অবদ্রব কারকের বিভিন্ন যে ব্যবহার সেগুলো পড়েছি। তোদের প্রত্যেকের কাছে অনুরোধ, আমি মূলত, তোরা আমাকে চিনিস বা চিনিস না আমি জানি না, আমি মূলত ম্যাথামেটিক্সের টিচার, ক্লাস 11-12 ম্যাথামেটিক্স পড়াই। তোদের স্বার্থে, তোদের কথা ভেবে, তোদের প্রয়োজন মতো ক্লাস 9-10 ম্যাথামেটিক্সের পাশাপাশি, ম্যাথামেটিক্স তো পড়াচ্ছি, তার পাশাপাশি ফিজিক্যাল সায়েন্স আনছি। তোরা ফিজিক্যাল সায়েন্সের আর আমাদের লাইফ সায়েন্স কেন আনছি না, তার কারণ লাইফ সায়েন্সে আমাদের ওয়ান অ্যান্ড অনলি বর্ণালী ম্যাম আছেন। ম্যাডাম, আমি নিশ্চিন্তভাবে চোখ বন্ধ করে ম্যাডামকে বিশ্বাস করতে পারি, কারণ একজন খুবই গুণমান সম্মত টিচার। তার সাথে তোদের ইংলিশের শোভান স্যার আছে, বাংলার জগন্নাথ স্যার আছে, আমি আছি, তোদের গৌতম স্যারও টুকটাক ফিজিক্যাল সায়েন্সের ক্লাস নিচ্ছে। এই সব কিছু মিলিয়ে একটা দারুণ প্ল্যাটফর্ম SOE 9-10। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, SOE 9-10টাকে শেয়ার করবি, সাবস্ক্রাইব করবি এবং অবশ্যই প্রতিটা ক্লাস দেখবি, বন্ধুদের সাথে শেয়ার করে নিবি। ঠিক আছে? ভালো থাক তোরা। SOE বাংলাকে সাবস্ক্রাইব করে রাখিস, বড় হলে SOE বাংলাতে পড়তে হবে, SOE যেইকে তারপর পড়তে হবে সেটাও সাবস্ক্রাইব করে রাখিস। ততদিনে SOE নিটও চলে আসবে। বাংলাতে ছাত্রছাত্রীরা সায়েন্স পড়বে, মাতৃভাষায় বিজ্ঞান চর্চা করবে, বাংলাতেই যেই নিট পরীক্ষা দেবে এবং বাংলাতেই চান্স পাবে, বাংলার ডাক্তার হবে। ঠিক আছে? চলো, আগুন ধরিয়ে দেবে বাংলা ছাত্রছাত্রী সারা পৃথিবীময়। পারবে না তোমরা? নিশ্চয়ই পারবে, আমি আছি তো তোমাদের পাশে। ঠিক আছে? তোমরা এসেছো, ভেঙেছো অন্ধকার, তোমরা এসেছো, ভয় করি না তো আর। পায়ের স্পর্শে মেঘ কেটে যাবে, ছড়িয়ে পড়বে বহুদূর বহুদূর। চলো, টাটা, গুড বাই সবাইকে। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।